বিরুদ্ধে স্বৈরাচারের ভাষায় কথা বলছে একটি দল। তারেক রহমানের অভিযোগ, রাজনীতিকে পরিবারতন্ত্র থেকে বের করা হবে বললেন জামায়াত আমির। শরীয়তপুরে ফেসবুক পোস্ট নিয়ে বিএনপি জামায়াত সংঘর্ষে আহত 12। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সেনাবাহিনী। গণভোটের পক্ষে বিপক্ষে সরকারি কর্মকর্তাদের প্রচার না চালানোর নির্দেশনা। ভোটের সততা নষ্ট করলে ছাড় নয়, নোয়াখালীতে ইসি সানাউল্লাহ। মিয়ানমার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফ সীমান্তে 2 বাংলাদেশি কিশোর আহত, আতঙ্কে সীমান্তবাসী। এবং টাঙ্গাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যা, নগদ টাকা স্বর্ণালংকার লুট করে কৃষি শ্রমিকদের পালানোর অভিযোগ, তদন্তে পুলিশ। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শামীমা শামী। বিএনপির বিরুদ্ধে একটি রাজনৈতিক দল পলাতক স্বৈরাচারের মতো ভাষা ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় তিনি বলেন, গত 16 বছর ভোটের অধিকার থাকলে জনগণের অধিকার লুণ্ঠিত হতো না। বিএনপি চেয়ারম্যান প্রশ্ন রাখেন, বিগত বিএনপি সরকার দুর্নীতিগ্রস্ত হলে সে সময় জামায়াতের 2 মন্ত্রী কেন পদত্যাগ করলেন না? বিস্তারিত প্রতিবেদনে। ব্রহ্মপুত্র নদের তীরবর্তী ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানে এই জনসমুদ্র মূলত বিএনপির নির্বাচনী সমাবেশ। মঙ্গলবার এই সমাবেশে অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী সহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। দীর্ঘ 22 বছর পর নেতার আগমন ঘিরে ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা ও জামালপুর এই 4 জেলার নেতাকর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। শুরুতে 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ময়মনসিংহ মহানগর সহ জেলাগুলোর 24 প্রার্থীকে সমাবেশে পরিচয় করিয়ে দেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ভোট চান ধানের শীষের পক্ষে। এ সময় তারেক রহমান ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তরুণ ও নারীদের কর্মসংস্থান, বিদেশে জনশক্তি রপ্তানি, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন। বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষির সাথে জড়িত। এই কৃষক যদি ভালো থাকে, কৃষি ভালো থাকলে বাংলাদেশের মানুষ ভালো থাকবে। সেজন্যই আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই। তারেক রহমান তার বক্তব্যে বলেন, কিছু রাজনৈতিক দল আছে যারা নির্বাচনী জনসভায় এসে অন্য দলের সমালোচনা করেন। বলেন, বিএনপির বিরুদ্ধে একটি রাজনৈতিক দল পলাতক স্বৈরাচারের ভাষায় কথা বলছে। এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে। যে সেই স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে। বিএনপি তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল। আমার প্রশ্ন, বিএনপি চেয়ারম্যান প্রশ্ন রাখেন, বিগত বিএনপি সরকার দুর্নীতিগ্রস্ত হলে সে সময় জামায়াতের 2 মন্ত্রী পদত্যাগ করলেন না কেন? আমার প্রশ্ন, 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো 2 জন সদস্য বিএনপি সরকারে ছিল না? আতিক মেজবা লগ্ন, এখন, ঢাকা। 11 দলীয় ঐক্য ক্ষমতায় গেলে সরকারি অর্থায়নে প্রশিক্ষিত করা হবে যুব সমাজকে। সাতক্ষীরার নির্বাচনী সমাবেশে এমন প্রতিশ্রুতি দিলেন জামায়াতের আমির। এ সময় জামায়াত সমর্থিত নারীদের হেনস্থার অভিযোগ এনে বিএনপির সমালোচনা করেন তিনি। এর আগে যশোরে নির্বাচনী সভায় রাজনীতিকে পরিবারতন্ত্র থেকে বের করে আনার ঘোষণা দেন ডাক্তার শফিকুর রহমান। আরও জানাচ্ছেন সানিম মৃধা। নির্বাচনী প্রচারের 6ষ্ঠ দিনে 11 দলীয় ঐক্যের জনসভায় মঙ্গলবার সকালেই জনসমুদ্রে পরিণত হয় যশোর ঈদগাহ ময়দান। জনে জনে বিজয় হবে ইনশাআল্লাহ।
জনসভায় বক্তব্যে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে তা বাস্তবায়নে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় দাঁড়িপাল্লার প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। প্রতিশ্রুতি দেন যশোরকে সিটি কর্পোরেশনে উন্নতি করার। আমরা আমাদের দলের বিজয় চাই না, আমরা চাই 18 কোটি মানুষের বিজয়। যেদিন সমাজে ন্যায় এবং ইনসাফ কায়েম হবে, সত্যিকার অর্থে সেদিনই 18 কোটি মানুষের বিজয় হবে। যশোরের জনসভায় দাঁড়িপাল্লার জন্য ভোট চেয়ে জামায়াত আমির যখন সাতক্ষীরায় আসেন তখন সময় ঠিক 12টা। তাকে বরণ করে নিতে তপ্ত রোদের মধ্যেও সাতক্ষীরা সদর স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় সকাল থেকে। লম্বা সময় অপেক্ষায় থাকা এই সমর্থকদের নিরাশ করেননি ডাক্তার শফিকুর রহমানও। তার জোট ক্ষমতায় গেলে সাতক্ষীরা উন্নয়নে কি করা হবে তুলে ধরেন তার রূপরেখা। সাতক্ষীরার এই জনসভা মাঠ ছাড়িয়ে বিভিন্ন ভবনেও অবস্থান নেন 11 দলের সমর্থকরা। প্রতিশ্রুতি দেন ক্ষমতায় গেলে সরকারি অর্থায়নে প্রশিক্ষিত করা হবে যুব সমাজকে। একই সাথে নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানও নিশ্চিত করা হবে। পরে দলের নারী কর্মীদের হেনস্থার অভিযোগ এনে বিএনপির সমালোচনা করেন জামায়াতের আমির। একদিকে কেউ কেউ মেয়েদের হাতে ফ্যামিলি কার্ড দিবেন, আরেকদিকে আমার মায়ের গায়ে হাত দিবেন। এ কেমন ফ্যামিলি কার্ড? আপনি যদি সত্যি মাকে সম্মান করেন তাহলে সর্বত্র সম্মান দেখাতে হবে। সাতক্ষীরার পর খুলনার নির্বাচনী জনসভায় যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। সেখানে সংসদ সদস্যদের সমালোচনা করে বলেন, 5 বছর পর এমপিদের সম্পদ বাড়ে কয়েক গুণ। আগামীতে জনগণের সম্পদ লুটকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন জামায়াত আমির। আমাদের সম্পদ লুণ্ঠন করা হয়েছে, ঘরদুয়ার ভেঙে দেওয়া হয়েছে, চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাই বলে কারো সম্পদের উপর আমরা হাত দিব না, আমরা কোনো চাঁদাবাজি করব না। আমরা আমাদের কথা রেখেছি। বাগেরহাটে সমাবেশের মধ্য দিয়ে জামায়াত আমিরের 2 দিনের দক্ষিণাঞ্চলের সফর শেষ হবে। এবারও আশা করি বিপুল ভোটে আপনারা তাকে বিজয়ী করবেন। সানিম মৃধা, এখন বাগেরহাট। এদিকে নির্বাচনী প্রচারণার 6ষ্ঠ দিনে ভোটারদের দাঁড়িয়ে ছুটছেন প্রার্থীরা। ভোটের জনসংযোগের দিন বড় ব্যস্ততা তাদের। সকাল থেকে প্রার্থীরা যাচ্ছেন পাড়া মহল্লা, চায়ের আড্ডা সহ জনসমাগম স্থানে, দিচ্ছেন নানা আশ্বাস আর প্রতিশ্রুতি। বিস্তারিত প্রতিবেদনে। চট্টগ্রাম 11 আসনের উত্তর নালাপাড়া থেকে প্রচারণা শুরু করেন বিএনপি প্রার্থী আমির খুসরো মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, দেশের মানুষের উপর যাদের আস্থা নেই তারাই বিদেশিদের উপর নির্ভর করে রাজনীতি করতে চায়। বাংলাদেশের জনগণ বিএনপির উপর আস্থা রেখেছে, মুক্তির জন্য, এখান থেকে বেরিয়ে আসার জন্য, জনগণের স্বপ্ন পূরণ করার জন্য। চট্টগ্রাম অঞ্চলের পুরো অঞ্চলের মানুষ আবার প্রমাণ করেছে যে তাদের আস্থা বিএনপির উপর, তাদের আস্থা তারেক রহমানের উপর। আগামীর বাংলাদেশ গড়তে হলে বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। কক্সবাজারের চকরিয়া নির্বাচনী গণসংযোগে গণতন্ত্রকে শক্তিশালী করা ও গণঅভ্যুত্থানের শহীদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মানুষ দেশের শক্তিকে পাবে। বিএনপি এই দেশের মানুষের, গণমানুষের রাজনৈতিক দল। বিএনপির যা কিছু উন্নয়ন পরিকল্পনা, রাষ্ট্র ভাবনা, দেশের নিরাপত্তার ভাবনা, সবকিছু এই দেশকে কেন্দ্র করেই। নির্বাচনী প্রচারে নারী কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ তুলেছে জামাতের নায়েবে আমির ATM আজহারুল ইসলাম। এ সময় ভোটের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড রক্ষায় প্রশাসনকে আরও কঠোর হবার আহ্বান জানান তিনি। আমার দল ক্ষমতায় যাবে, তখন তোমরা কোথায় যাবে ইত্যাদি ভয় দেখাচ্ছে। আমি আমাদের কর্মীদেরকে বলেছি, প্রশাসনকে বলেছি, প্রশাসন মোকাবেলা করবে ইনশাল্লাহ। প্রশাসন যদি ব্যর্থ হয়, আমার যুব শক্তি তার মোকাবেলা করা যথেষ্ট। কুমিল্লা 4 আসনে 11 দলীয় ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, গণঅভ্যুত্থানের পরে এ ধরনের আচরণ কেউ দেখতে চায়নি। গুন্ডা চাঁদাবাজ মির্জা আব্বাসের গৃহপালিত ছাত্রদল ঢাকা 8-এর এরা আজকে হামলা করেছে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে। 24 পরবর্তী সময় এই ধরনের আচরণ তো আমরা চাই নাই। হবিগঞ্জে খেলাফত আন্দোলনের আমির মাওলানা মামুনুল হক হিজাব ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আর যদি আমার কোন মেয়ের হিজাব নিয়ে টানাটানি করবার দুঃসাহস দেখানো হয়, যে আগুন জ্বলবে, সে আগুন নেভানোর সাধ্য বাংলার কোনো শক্তি হবে না।
নারায়ণগঞ্জ ৫ আসনে প্রচারে জেলার খুন দুর্নীতির বিষয়ে কথা বলেন খেলাফত মজলিসের প্রার্থী ABM সিরাজুল মামুন। এ সময় আসনের স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের মাসুদ হোসেন শহরের পাইপাড়া, জল্লারপাড়, নিতাইগঞ্জ, বাপ্পি চত্বর, অমাকপট্টি এলাকায় প্রচারণা চালায়। বরিশাল সদর ৫ আসনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বাসদের প্রার্থী ডক্টর মনীষা চক্রবর্তী। নির্বাচনী প্রচারের নামে অনেকে আচরণবিধি ভঙ্গ করেছে অভিযোগ করেন তিনি। সুরাইয়া আক্তার, এখন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডাকসু নিয়ে বেফাঁস মন্তব্যের জেরে বরগুনা জেলা জামায়াতের রুকন শামীম আহসানকে জেলার সহকারী সেক্রেটারির দায়িত্বসহ সংগঠনের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দুপুরে জেলা জামায়াতের আমিরের সই করা বিবৃতি প্রকাশ করা হয়। বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বেফাঁস মন্তব্য করায় জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। অন্যদিকে নাটোর ১ আসনের বিএনপি প্রার্থী ফারজানা শারমিন পুতুলকে কটূক্তি করায় জেলা বিএনপির সদস্য রঞ্জিত কুমার সরকারকে বহিষ্কার করেছে বিএনপি। দুপুরে জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। ময়মনসিংহের পর গাজীপুরে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এরই মধ্যে ব্যানার, ফেস্টুন সহ উপস্থিত হচ্ছেন নেতাকর্মীরা। তার আগমন ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। এই বিষয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান। ইফতেখার, জানাবেন তারেক রহমান কখন যোগ দেবেন সভায়, আর নেতাকর্মীদের ভিতরে উচ্ছ্বাস কেমন দেখছেন, আর সবশেষ পরিস্থিতি জানাবেন। সম্মানিত সদস্য সচিব, সাবেক উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আজিজুল প্যানেল থেকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিভিন্ন ভাওয়ালদের রাজবাড়ী মাঠে উপস্থিত তিনি কিন্তু প্রতিনিধি সম্মেলন থেকে গেছে। এই কার্যক্রমের একটি কারণ 70 জিয়াউর পাশের অঞ্চল এলাকার যারা তারাও কিন্তু এই জনসভায় কিন্তু এবং এই মুহূর্তে যে অতিথি রয়েছেন সেই মঞ্চে কিন্তু তারা বক্তব্য কিন্তু এক পলক দেখা তারা দীর্ঘদিন নেতার সেই নির্দেশনা দিয়ে আগামী কার্যক্রমগুলো দিবে সেই দিক আগমনের আগে রাজবাড়ী মাঠে নিরাপত্তা থেকে ভলান্টিয়ার রয়েছে, তারাও কিন্তু এখানে কাজ করছেন। সেখান থেকে দর্শক, ময়মনসিংহের পর গাজীপুরে যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি জানছিলাম সহকর্মী ইফতেখার রায়হানের কাছ থেকে।
এদিকে খুলনার পর বাগেরহাটে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী সমাবেশ। সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। সেখানে আছেন সহকর্মী সানি মৃধা, যুক্ত হচ্ছে তার সঙ্গে। সানি, জানাবেন জামায়াত আমির কখন পৌঁছাবেন আর সমাবেশস্থলের সবশেষ পরিস্থিতি কি দেখছেন? সমাবেশস্থলে জামায়াতের আমির তার পৌঁছানোর কথা সন্ধ্যা 6:30টায়। তবে এখন পর্যন্ত তিনি আসেননি। তবে এর আগে কিন্তু খুলনায় তিনি জনসভায় অংশ নিয়েছিলেন। সেখানে কিন্তু তিনি বিভিন্ন বিষয় বা বিভিন্ন বলেছেন। এর আগে তিনি সাতক্ষীরাতে কথা বলেছেন, তার আগে চর্চা করেছেন। অর্থাৎ আজকে দিনব্যাপী কিন্তু বিরামহীনভাবে যেসব নির্বাচনী প্রচার প্রচারণা ছিল 11 দলীয় জোটে, সেসব প্রচারণায় কিন্তু তিনি অংশ নিয়েছেন প্রধান অতিথি হিসেবে। একই সাথে 11 দলীয় জোটের বিভিন্ন নেতারাও কিন্তু এসব জনসভায় অংশ নিয়েছেন। আমরা দেখছি জাকপার যিনি মুখপাত্র তিনি ছিলেন, এনসিপির স্থানীয় নেতারা ছিলেন, এর বাইরে খেলাফতের মজলিসের নেতা ছিলেন, বাংলাদেশ খেলাফতের মজলিসের নেতারা ছিলেন। প্রত্যেকটা জায়গায় আমরা লক্ষ্য করতে পেরেছি আন্দোলন সমর্থকরা যেসব জায়গায় সমাবেশ হয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু কর্মী সমর্থক পুরো জায়গায় কানায় পরিপূর্ণ ছিল, আমরা এখানে লক্ষ্য করতে পেরেছি। একই সাথে জামায়াত আমির যে বলেছেন, বিশেষ করে এবারের নির্বাচনে যে 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে, সেখানে কিন্তু তার প্রতিশ্রুতি বেশিরভাগই কেন্দ্রবিন্দুতে ছিল যে যুব সমাজ আর পাশাপাশি কিন্তু নারী সমাজও, কিন্তু নারীদের নিয়েও কিন্তু তারা বিভিন্ন প্রতিশ্রুতির কথা বলেছেন। বিশেষ করে যদি বলা যায় নারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিতে কিন্তু তার দল যদি ক্ষমতা আসে সেটা নিয়ে কাজ করবে। একই সাথে সরকারি অর্থায়নে কিন্তু যুব সমাজকে প্রশিক্ষিত করে কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে যদি 11 দলীয় জোটের 11 দলীয় জোট যদি ক্ষমতা আসতে পারে। এর বাইরে তিনি বলেছেন যে সম্প্রতি তার জামায়াত নারীদের যে সমর্থিত নারী সমর্থকরা রয়েছেন, জামায়াত সমর্থিত বা 11 দলীয় সমর্থিত যে নারী সমর্থকরা রয়েছেন, তাদেরকে বিভিন্ন জায়গায় হেনস্থা করছে কেউ, সে বিষয়ে কিন্তু কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যে ভবিষ্যতে যদি এই ধরনের ঘটনা আর ঘটে সে বিষয়ে কিন্তু তারা সহ্য করবে না বলে এমন হুঁশিয়ারি দিয়েছেন। তবে বিশেষ করে যে বিষয়টি লক্ষ্য করা গেছে যে এবারের নির্বাচনী প্রচারণায় কিন্তু বিভিন্ন বন্ধ শিল্প কলকারখানা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পুনরায় চালুর প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। গত 2 দিনে দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে জেলাগুলো রয়েছে, অর্থাৎ কুষ্টিয়া থেকে শুরু করে কিন্তু চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, বাগেরহাট, খুলনা, এই জেলাগুলোতে কিন্তু 2 দিন ব্যাপী বিরামহীনভাবে জামায়াতের যিনি আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু এই সমাবেশগুলো করেছেন। একই সাথে আমি যদি বলি যে আজকের এই বাগেরহাটে সন্ধ্যায় যে জনসভাতে অংশ নেবেন, সেখানে তিনি কথা বলে নির্বাচনী তার প্রতিশ্রুতি তুলে ধরে কিন্তু এই দক্ষিণ পশ্চিমাঞ্চলে নির্বাচনী প্রচারণা তিনি শেষ করবেন। এরপরে তার কথা রয়েছে জামালপুর বা বিভিন্ন জায়গায় যাওয়ার। তো এই ছিল সবশেষ বাগেরহাট থেকে আমার কাছে। দর্শক, খুলনার পর বাগেরহাটে যোগ দিচ্ছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এদিকে দিল্লিতে শেখ হাসিনার দেয়া বক্তব্য ঘিরে বাংলাদেশের নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। এতে দেশের নির্বাচন ভণ্ডুল বা অস্থিরতা তৈরিরও কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে কাশিমপুরে মহিলা কারারক্ষীদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় পালিয়ে বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। এর আগে প্যারেড গ্রাউন্ডে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা। পরে নবীন প্রশিক্ষণার্থীদের সশস্ত্র সালাম ও অভিবাদন গ্রহণ করেন তিনি। এ সময় নবীন কারারক্ষীদের বিভিন্ন শারীরিক কসরত, অস্ত্রবিহীন আত্মরক্ষার কৌশলের চমকপ্রদ পরিবেশনা উপভোগ করেন তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল, কর্নেল মোহাম্মদ তানফির হোসেন, কর্নেল মেসবাউল আলম সহ পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 14 সেপ্টেম্বর শুরু হওয়া বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে 866 জন কারারক্ষী ও মহিলা কারারক্ষী অংশ নেন। নাই আর ওনাদের যদি সাহস থাকতো ওনার দেশে এসেই বলুক, ওনা আইনের আওতায় আছে, আইনের আশ্রয় নিয়ে আইসা বলতো। যেহেতু সাহস নাই দেখই তো পালায় বলতেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রংপুর সফর করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় রংপুর ঊর্ধ্বতন সামরিক, বিভাগীয়, জেলা প্রশাসন ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করেছেন তিনি। আইএসপিআর জানিয়েছে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ইন এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েনরত সেনা সদস্যদের পরিদর্শনের লক্ষ্যে রংপুর এরিয়া পরিদর্শন করেন সেনাপ্রধান। পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান মোতায়েনকৃত সেনা সদস্যদের কার্যক্রম জমিনে পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান এবং অসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য এবং নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব দেন সেনাপ্রধান। গণভোটের ব্যাপারে সরকারি কর্মকর্তারা মানুষকে সচেতন করতে পারবেন, কিন্তু হ্যাঁ বা না এর পক্ষে বিপক্ষে ভোট চাইতে পারবেন না। সকালে গণমাধ্যমকে টেলিফোনে দেয়া বক্তব্যে কথা জানিয়েছেন ইসি আব্দুর রহমানিল মাসুদ। বিষয়টি নিয়ে সরকারকে চিঠি দেওয়ার কথা ভাবছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। আমরা বলেছি যে হ্যাঁ না ভোটের রিটার্নিং অফিসাররা গণভোট সম্পর্কে মানুষকে সচেতন করবে, নির্বাচন কমিশনও সচেতন করতেছে পক্ষে বিপক্ষে, কিন্তু সরাসরি মানুষকে পক্ষে দিবে আমরা বলছি যে এটা সরকারি কর্মকর্তা না বলাই ভালো। ভোটের সততা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন উপলক্ষে সকালে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় এ কথা বলেন তিনি। ভোট গণনার বিষয়ে ইসি সানাউল্লাহ বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে কেউ ভোট দিলে তার ভোট বাতিল হবে। একই সঙ্গে সাধারণ ও পোস্টাল ব্যালট গণনা করা হবে। তবে পোস্টাল ব্যালট গণনায় সময় লাগবে বলেও জানান তিনি, কারণ প্রবাসীদের ব্যালটের প্রতীকগুলো এজেন্টের দেখিয়ে নিশ্চিত করে ভোট গণনা করা হবে। জনগণ ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে উল্লেখ করে ইসি সানাউল্লাহ বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের চেষ্টার কমতি থাকবে না নির্বাচন কমিশনের। একটা পরিবেশ নিশ্চিত করতে হবে যেখানে শুধু রাজনৈতিক ওরিয়েন্টেশনের উপর ভিত্তি করে নয়, বয়স ভেদে, লিঙ্গ ভেদে, শারীরিক সক্ষমতা ভেদে সবাই যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, ভোট দিতে পারেন। নির্বাচন ঘনিয়ে আসায় সীমান্তবর্তী আঞ্চলিক সড়কগুলোতে চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা বাড়িয়েছে জয়পুরহাট 20 বিজিবি ব্যাটালিয়ন। ডগ স্কোয়াড দিয়ে যানবাহনে চলছে তল্লাশি। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সোহেল রানা। রানা, নিরাপত্তা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানাবেন, আর সবশেষ কী পরিস্থিতি দেখছেন? সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু সীমান্তবর্তী যে আঞ্চলিক সড়কগুলো রয়েছে সেই আঞ্চলিক সড়কগুলোতে স্থায়ী এবং অস্থায়ী চেকপোস্টের মাধ্যমে বিজিবির পক্ষ থেকে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। আমরা যেটি আজকে দেখেছি, বিশেষ করে 5বিবি উপজেলার একটি চেকপোস্টে কিন্তু ড্রোন উড়িয়ে, পাশাপাশি ডগ স্কোয়াড দিয়ে বিজিবির সদস্যরা কিন্তু বিভিন্ন যানবাহন তল্লাশি করেছে এবং সেই তল্লাশির পাশাপাশি তারা কিন্তু টহল দিয়েছে আসলে এই উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র, সেগুলোতে কিন্তু টহল দিয়েছেন। এবং বিশেষ করে আমরা যেটি লক্ষ্য করেছি, বিকেল 4:30টার দিকে 5বিবি উপজেলার যে নাকুরগাছা চেকপোস্ট রয়েছে সেখানে জয়পুরহাট 20 বিজিবি ব্যাটালিয়নের যে অধিনায়ক রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী, তিনি কিন্তু একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানান যে আসলে এবার যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, নির্বাচনে যাতে ভোটাররা অবাধ এবং সুষ্ঠু সুন্দরভাবে যাতে ভোট প্রয়োগ করতে পারে সেজন্য কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে টহল জোরদার করা হচ্ছে এমনটি বলছেন। এবং তিনি যেটি জানিয়েছেন যে জয়পুরহাট দুটি যে আসন রয়েছে সেটি ঝুঁকি বিবেচনা করে 24 প্লাটুনের মতো প্রায় 5 শতাধিক এর বেশি বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া রিজার্ভ ফোর্স রাখা হয়েছে এবং নির্বাচনের দিন যে বিজিবির হেলিকপ্টার ফোর্স রয়েছে, এছাড়া অন্যান্য যে গোয়েন্দা সংস্থা রয়েছেন তারা প্রস্তুত থাকবেন। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তারা মোকাবেলার জন্য কিন্তু প্রস্তুত রয়েছেন। সামনে দর্শক, নির্বাচন ঘনিয়ে আসায় সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট বসিয়েছে বিজিবি, সে খবর জানাচ্ছিলেন সোহেল রানা। ঠাকুরগাঁও 1 আসনে নির্বাচনী প্রচারণা করছেন জামায়াতে ইসলামের প্রার্থী। যাচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে, করছেন সভা সমাবেশ ও লিফলেট বিতরণ। প্রচারণার আরও খবর জানাতে ঠাকুরগাঁও 1 আসন থেকে যুক্ত হচ্ছেন নাহিদ রেজা। নাহিদ, জানাবেন প্রচারণা কেমন দেখছেন, আর একই সঙ্গে জানাবেন প্রার্থীরা ভোটারদেরকে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন? ধন্যবাদ সম্ভব। আপনাকে জানিয়ে রাখি যে নির্বাচনের যত সময় গড়িয়ে আসছে তত কিন্তু যে প্রার্থীদের যে প্রচারণা সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা এখন আছি ঠাকুরগাঁও পৌর শহরে শান্তিনগরে 1 নম্বর ওয়ার্ডে। এখানে কিছুক্ষণ পরেই জামাত ইসলামের যে প্রার্থী রয়েছে কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, তিনি কিন্তু এখানে গণসংযোগ করবেন। এর আগে তিনি ফারাবাড়ি সদর উপজেলা ফারাবাড়ি এলাকায় গেছেন এবং সেখানে গণসংযোগ করেছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, বিভিন্ন উন্নয়নের যে প্রতিশ্রুতি সেগুলো দিচ্ছেন এবং কি
এখন আমরা রয়েছি ঠাকুরগাঁও পৌর শহরের শান্তিনগর এলাকায়। এখানে কিছুক্ষণ পরে কিন্তু তিনি যে নির্বাচনী যে গণসংযোগ, সেই গণসংযোগে এখানে অংশ নেবেন এবং এখানে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করবেন। তবে একটি অভিযোগ তিনি আমাদেরকে করেছেন বিভিন্ন গণসংযোগে গিয়ে, যে জামাত ইসলামের যে গণসংযোগ এবং উত্থান বৈঠক সহ বিভিন্ন যেসব কার্যক্রম রয়েছে সেসব কার্যক্রমে বিএনপি যারা সমর্থক রয়েছে তাদেরকে আসতে বাধা দিচ্ছে বলে এমন একটা অভিযোগ কিন্তু তিনি আমাদেরকে করেছেন। অপরদিকে তিনি এটাও শঙ্কা করেছেন, যে এটাও অভিযোগ করেছেন যে বিএনপি যে সমর্থক রয়েছে তারা বিভিন্ন ধরনের হুমকিও দিচ্ছেন যে ভোটের যে ফলাফল সেটি তারা পরিবর্তন করে দেবেন। এই অভিযোগের প্রেক্ষিতে জামাতের যেটি প্রার্থী রয়েছেন দেলাওয়ার হোসেন, তিনি যে বিষয়টি বলছেন যে প্রশাসনের কাছে তিনি হস্তক্ষেপ কামনা করেছেন এবং কি যাতে করে সুষ্ঠু, অবাধ, সুষ্ঠু, সুন্দর নির্বাচন হয় সেই বিষয়টি কিন্তু বারবার তিনি তুলে ধরেছেন, আমাদের কাছে অভিযোগ করেছেন বারবার। এবং কি তিনি যে ভোটারদের দ্বারা দ্বারা যাচ্ছেন এবং কি এই বিষয়টি গুরুত্ব তিনি দিচ্ছেন, তিনি হলো যে ঠাকুরগাঁয়ের উন্নয়ন, অর্থাৎ ঠাকুরগাঁয়ের মানুষের ভাগ্য বদলের জন্য এবং কি ঠাকুরগাঁয়ের উন্নয়নের জন্য যা যা প্রয়োজন তা কিন্তু তিনি বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন। তো এই ছিল ঠাকুরগাঁও থেকে আমার কাছে প্রার্থীর বর্তমান সর্বশেষ। দর্শক, ঠাকুরগাঁও থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন নাহিদ রেজা। শরীয়তপুরে বিএনপি ও জামায়াতের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফেসবুকের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে নড়িয়া উপজেলার ভোজেশ্বরের পাচক এলাকা এখন রণক্ষেত্র। এতে উভয় পক্ষের অন্তত 12 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, জামায়াতের এক কর্মীর ফেসবুক পোস্টকে ঘিরে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়, পরে তার সহিংসতায় রূপ নেয়। খবর পেয়ে পুলিশ, উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে জানিয়ে তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ছোড়া গুলিতে 2 বাংলাদেশি কিশোর আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার হুয়াইকং ইউনিয়নের জিমংখালী ও কাঞ্জরপাড়ার মাঝামাঝি নাফ নদী সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মাছ ধরার সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলিতে মাথা, হাত ও পায়ে আঘাত লাগে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগেও একই সীমান্তে গুলি বর্ষণের ঘটনায় এক শিশু গুরুতর আহত হয়। টাঙ্গাইলের বাসাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যার পর নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে কৃষি শ্রমিকদের বিরুদ্ধে। রাতের আধারে এই হত্যাকাণ্ড ও লুটের ঘটনা ঘটে। সকালে অভিযুক্ত শ্রমিকরা পালিয়ে যায়। ঘটনা তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। কাউসার আহমেদের তথ্য, ছবিতে বিস্তারিত। মঙ্গলবার সকালে বাসাইলের গোসাখালী গ্রামের ঠান্ডু মিয়া ও তার স্ত্রী রিজিয়া বেগমের কোনো সাড়া না পেয়ে তাদের ডাকতে থাকে স্থানীয়রা। এক পর্যায়ে ঘরে ঢুকলে দম্পতির নিথর দেহ ও আসবাবপত্র এলোমেলো দেখতে পায়। পরে ঠান্ডু মিয়া ও স্ত্রী রিজিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা জানান, সুমন ও শরীফ নামের 2 শ্রমিককে টাঙ্গাইলের করটিয়াহাট থেকে 24 জানুয়ারি বাড়িতে আনা হয়। রাতে শ্রমিকরা ঠান্ডুকে ব্যথার ওষুধ বলে চেতনানাশক দিয়েছিল। পরে মধ্যরাতে টিন কেটে ঘরে ঢুকে তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়। ঘরে রাখা টাকা ও স্বর্ণালংকার লুট করা হয় বলে অভিযোগ পরিবারের। 3 দিন আগে কাজ করার পরে গত রাত্রিতে এই ওনারা কি মেডিসিন না কি খাওয়াইছিল ব্যথার জন্য, খাওয়ার পরে তারা অজ্ঞান অবস্থা। কামলা 2টা ওনারা আগে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পরে আমরা ওনাদের জামুরকে হাসপাতালে নিয়ে গেছি। তো ওখানে নেওয়ার পরে ওনারা বলেছে যে মৃত, তাদের মৃত্যুর বিচার চাই, আমি তাদের হত্যার বিচার চাই। শ্রমিকদের নাম আমরা সঠিক আইডেন্টি জানি না। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে মামলার পর তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পুলিশ। অসচেতনতার কারণে কিন্তু আসলে পরবর্তীতে অপরাধীরা অপরাধ করে যাওয়ার পর তাদেরকে আসলে ফাইন্ড আউট করা খুব টাফ হয়ে যাচ্ছে। আইনানুগ হত্যা যদি মামলা হবে তারপরে তদন্ত হবে, তদন্ত করে আমরা দেখব। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এখন টাঙ্গাইল। শেষ করছে এখন জনপদে, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। বিএনপির বিরুদ্ধে স্বৈরাচারের ভাষায় কথা বলছে একটি দল। তারেক রহমানের অভিযোগ, রাজনীতিকে পরিবারতন্ত্র থেকে বের করা হবে বললেন জামায়াত আমির।
শরীয়তপুরে ফেসবুক পোস্ট নিয়ে বিএনপি জামায়াত সংঘর্ষে আহত 12, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সেনাবাহিনী। গণভোটের পক্ষে বিপক্ষে সরকারি কর্মকর্তাদের প্রচার না চালানোর নির্দেশনা, ভোটের সততা নষ্ট করলে ছাড় নয় নোয়াখালীতে ইসি সানাউল্লাহ। মিয়ানমার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফ সীমান্তে 2 বাংলাদেশি কিশোর আহত, আতঙ্কে সীমান্তবাসী। এবং টাঙ্গাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যা, নগদ টাকা স্বর্ণালংকার লুট করে কৃষি শ্রমিকদের পালানোর অভিযোগ, তদন্তে পুলিশ। এ ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।